প্রিয় দর্শক, অনলাইন স্টাডি ক্যাম্পাস চ্যানেলটিতে তোমাদের আবারও স্বাগত জানাই। আমি তন্ময় পাল, আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 11 ফিজিক্সের তরঙ্গ গতি অর্থাৎ ওয়েভ মোশন যে অধ্যায়টা রয়েছে তার প্রবলেম সেট 1-এর বেশ কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে। তো এই যে গাণিতিক সমস্যা বলছি, এই গাণিতিক সমস্যা নিয়েই হচ্ছে ছাত্রছাত্রীদের সবচেয়ে বেশি সমস্যা ফিজিক্সে। তো সেই সমস্যাটার সমাধান করতে তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখো এই ধরনের নোটিফিকেশান, এই ধরনের ভিডিওর নোটিফিকেশানগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য। তার কারণ তোমরা জানো যে এই চ্যানেলে কিন্তু ফিজিক্সের 11 ও 12-এর ছায়া প্রকাশনী বই যেটা আছে তার যত গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো সলভ করা হয়, একের পর এক সলভ করা হয়। তো আশা করছি তোমরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো চ্যানেলটিকে। তো যারা এখনও করনি তারা অপেক্ষা কিসের, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যায়। ছায়া প্রকাশনী বই, তরঙ্গ গতি, প্রবলেম সেট 1। প্রথম প্রবলেমটা দেখো কি বলেছে, যে একটি শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 1 মিটার, বায়ুতে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড হলে তরঙ্গটির কম্পাঙ্ক ও পর্যায়কাল নির্ণয় করো। খুব ভালো কোশ্চেন। কি কি বলা আছে অঙ্কটাই তরঙ্গ দৈর্ঘ্য বলা আছে এবং শব্দের বেগটা বলা আছে। প্রবলেম নাম্বার 1 কি বলা আছে, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দিয়ে প্রকাশ করি আমরা। আর আজকে বলে রাখি, আজকে খুব বেসিক অঙ্কগুলো হবে। বেসিক্যালি ভি ইকুয়াল টু এন ল্যামডা, এই যে ফর্মুলাটা তোমরা 9 থেকে পড়ে আসছো, সেই ফর্মুলা দিয়েই আজকের বেশিরভাগ অঙ্কগুলো কিন্তু সলভ হয়ে যাবে। তো এখানে ল্যামডা বলা আছে কত, ল্যামডা বলা আছে না 1 মিটার, আর বেগ বলা আছে কত, বেগ বলা আছে 330 মিটার পার সেকেন্ড। তো সেটা লিখি, আমাকে বের করতে হবে কম্পাঙ্ক, বের করতে হবে টাইম পিরিয়ড, এটাই তো বলা আছে। বেশ খুবই সোজা। আমরা জানি কি ভি ইকুয়াল টু এন ল্যামডা। ভি ইকুয়াল টু এন ল্যামডা, এখান থেকে কি বের করো, এন বের করে নাও। তাহলে এন ইকুয়াল টু ভি বাই ল্যামডা, জাস্ট মান বসাও, ক্যালকুলেট করো, হয়ে যাবে 330 বাই ল্যামডার মান 1। এটাই হয়ে গেল কিন্তু আমার অ্যান্সার। কম্পাঙ্কের একক হার্জ, তাই হার্জ বসিয়ে দিবে, আর কোনো দরকার নেই কিচ্ছু করার। এবার পর্যায়কাল বের করব কি করে, আবার পর্যায়কাল টি ইকুয়াল টু আমরা জানি 1/n, এটা আমাদের জানা আছে সকলের। তাহলে এনের জায়গায় 330 বসিয়ে দাও, তাহলে হয়ে গেল। এটা কিসে আসবে না সেকেন্ডে আসবে, ঠিক আছে, টাইমের একক সেকেন্ড। এর বেসিক্যালি একবারে বেসিক অঙ্ক, কোনো সমস্যাই নেই অঙ্কগুলো। আশা করছি তোমরা নিজেরাই এই অঙ্কগুলো পেরেছো। তবুও যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই এই ভিডিওগুলো সাহায্য তোমরা নিতে পারো। তো 1-এর দাগের কোশ্চেনটা হয়ে গেল, কিচ্ছু ছিল না অঙ্কটায়, জাস্ট ল্যামডা আর ভি এর মানটা বসিয়ে দাও, তাহলে অঙ্ক সলভ হয়ে গেল। এবার 2-এর দাগের কোশ্চেনে আমরা আসি, কি আছে দেখি। 2-এর দাগের কোশ্চেনটা বলেছে 10⁷ হার্জ, 10⁷ হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট একটি বেতার তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য কত সেটা বলেছে। আলোর বেগ বলা আছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবার এখানে একটা প্রশ্ন, যে বেতার তরঙ্গ বলেছে, তাহলে আলোর বেগ দেওয়ার কারণ কি? আমরা সবাই জানি যে বেতার তরঙ্গ একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে, তোমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ক্লাস 10-এই পড়েছো, সেখানে বেতার তরঙ্গ ছিল, রেডিও ওয়েভ। তো যেহেতু বেতার তরঙ্গ একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাই সেটাও কিন্তু আলোর বেগ নিয়েই চলে। এটাই হচ্ছে মেন ফান্ডা এখানে আলোর বেগ দেওয়ার। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আলোর বেগটা দেওয়ার কারণ কি না, বেতার তরঙ্গ আলোর বেগ নিয়েই চলে। তাহলে এখানে জাস্ট আলোর বেগটা কি হবে, বেতার তরঙ্গের বেগই হবে। ঠিক আছে, আর কম্পাঙ্ক বলে দিয়েছে কত, কম্পাঙ্ক বলেছে 10⁷ হার্জ। তাহলে একই অঙ্ক, 2-এর অঙ্ক কি বলেছে, এন এর মান বলা আছে 10⁷ হার্জ, আর বেগটা বলা ছিল কত, বেগটা বলা আছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা ছিল বেগ। আর বের করতে কি হবে, বের করতে হবে তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য বের করো, ল্যামডা ইকুয়াল টু জিজ্ঞাসা, তাহলে আমরা জানি
কি না ভি ইকুয়াল টু এন ল্যামডা, তাহলে ল্যামডা ইকুয়াল টু কি হবে ভি বাই এন। এবার এই মানগুলো বসিয়ে দাও, তাহলে তোমার হয়ে যাবে ল্যামডা ইকুয়াল টু ভি এর মান 3 ইন্টু 10⁸, আর এখানে 10⁷। ঠিক আছে, এবার কাটাকাটি করলেই তোমার ল্যামডার মান চলে আসছে কত, একটা 10 থাকবে 30। এগুলো মিটারে দেওয়া আছে তাই এটাও হবে মিটারে। হয়ে গেল আমার অ্যান্সার। 2 দাগের কোশ্চেন কমপ্লিট। খুবই সোজা অঙ্ক এগুলো। তারপরে 3 দাগের কোশ্চেনটা বলেছে দেখো 200 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট কম্পাঙ্কযুক্ত একটি উৎস থেকে উৎপন্ন শব্দ 1 কিমি পথ অতিক্রম করলে কটি ঘনীভবন সৃষ্টি হবে? বায়ুতে শব্দের বেগ বলা আছে 330 মিটার। এই অঙ্কটা একটু কনসেপ্ট আছে। কটি ঘনীভবন সৃষ্টি হবে তাই বলেছে। তো আমরা জানি শব্দ যখন মাধ্যমের মধ্য দিয়ে বিস্তার লাভ করে তখন ঘনীভবন আর তনুভবন পর্যায়ক্রমিকভাবে ঘনীভবন ও তনুভবন সৃষ্টির মাধ্যমে যায়, এবং একটা ঘনীভবন আর একটা তনুভবন মিলিয়ে হয় একটা তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এখানে জাস্ট আমাকে একটা তরঙ্গ দৈর্ঘ্য যদি বের করতে পারি, মানে কম্পাঙ্কটা তরঙ্গ দৈর্ঘ্য যদি বের করতে পারি, তাহলে সেই তরঙ্গ দৈর্ঘ্যে কটা ঘনীভবন থাকবে, একটা ঘনীভবন। এবার 1 কিলোমিটার বলেছে, 1 কিলোমিটার দৈর্ঘ্যে কটা ওই রকম তরঙ্গ দৈর্ঘ্য আমি পাবো সেটা বের করব। আর তরঙ্গ দৈর্ঘ্য যটা হবে ঠিক ততগুলোই কি হবে, ঘনীভবন হবে। একইভাবে এই অঙ্কটা যদি তোমাকে তনুভবন বলতো সেক্ষেত্রেও তোমার একই উত্তরই হতো। ঠিক আছে, তো চলো অঙ্কটায় কি কি ডেটা দেওয়া আছে সেটা দেখে নাও। বলেছে এখানে কম্পাঙ্ক বলা আছে, বেগ বলা আছে। 3 দাগের কোশ্চেন, কম্পাঙ্ক এন বলা আছে কত না 200 হার্জ, বেগ ভি বলা আছে 330 মিটার পার সেকেন্ড, আর এখানে যে দৈর্ঘ্যটা যে দূরত্বটা সেটা 1 কিমি বলা আছে। এখানে আমি করে দিচ্ছি এল ইকুয়াল টু 1 কিমি, এটাকে মিটারে কনভার্ট করে নাও, কত হবে 1000 মিটার। এবার আমাকে তরঙ্গ দৈর্ঘ্যটা ফার্স্টে বের করে নিতে হবে। তাহলে আমরা জানি কি না ভি ইকুয়াল টু এন ল্যামডা, তাহলে ল্যামডা ইকুয়াল টু ভি বাই এন। মান বসিয়ে দাও, ভি এর মান কত 330, এন এর মান হচ্ছে তোমার 200 এত মিটার। ঠিক আছে, আপাতত এইটুকুনি রাখো, ক্যালকুলেশন করলে করতে পারো, একটা শূন্য কেটে দাও, আর কিছু করার দরকার নেই, এরকমই থাক। এরপরে এটা যেহেতু ল্যামডা পেয়ে গেলাম, তাই তো এই ল্যামডাটাকে দিয়ে, এই ল্যামডা দিয়ে যদি আমি 1000কে ভাগ করে দিই, তাহলে কতবার এই 1000 মিটারের মধ্যে কতবার ল্যামডাটা আছে সেটা পেয়ে যাব। বোঝাতে পারলাম না? আমি একটু এখানে ড্র করার চেষ্টা করছি। এটা যদিও ঘনীভবন তনুভবন দিয়ে বোঝাতে পারলাম না, এখান থেকে শুরু করে এতদূর পর্যন্ত একটা ল্যামডা, তাই তো এই পূর্ণ তরঙ্গ সৃষ্টি হচ্ছে। আবার এখান থেকে এইটা আর একটা ল্যামডা। তো আমি যদি এটাকে এল দৈর্ঘ্য বলি, তাই না, আর এইটুকু যদি ল্যামডা হয়, মানে তরঙ্গ দৈর্ঘ্যটা যদি ল্যামডা হয়, তাহলে এই এল দৈর্ঘ্যে কটা তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি হয়েছে, দুটো। কিভাবে পাবো সেটা না এল বাই ল্যামডা, এটা যদি করি তাহলে কত হবে 2 হবে। বুঝতেই পারছো, টোটাল লেন্থটাকে আমরা যদি এটাতে ভাগ করি তাহলে দুটো এরকম তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি হচ্ছে। সেই জন্য এখানে আমরা কি করব, টোটাল দৈর্ঘ্যটাকে যদি, টোটাল দৈর্ঘ্য যেটা দেওয়া আছে সেটাকে যদি আমি তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিই, তাহলেই আমার মোট কতগুলো পূর্ণ তরঙ্গের সৃষ্টি হচ্ছে সেটা পেয়ে যাব। তাহলে 1 কিমি দৈর্ঘ্যে মোট পূর্ণ তরঙ্গের সংখ্যা, এই কথাটা লেখো। তারপরে পূর্ণ তরঙ্গের মধ্যে একটা ঘনীভবন আর একটা তনুভবন থাকবে, তাহলে সংখ্যাগুলো সমান হবে পূর্ণ তরঙ্গের সংখ্যা। কি হবে না 1000/33/20, এটা হবে এত টি। এবার এটাকে তুমি সিম্পলিফাই করে নাও, আর কিচ্ছু করার দরকার নেই। তাহলে 1000 × 20/33, এটাকে যদি তুমি ক্যালকুলেট করো তাহলে তোমার অ্যান্সারটা চলে আসবে। তো আমি একটু ক্যালকুলেট করে নিচ্ছি। তোমার এটা নিয়ার অ্যাবাউট
606 এর কাছাকাছি হচ্ছে এতটি, ঠিক আছে, 606 এর কাছাকাছি, 606 সামথিং আসবে, কিন্তু তরঙ্গের সংখ্যা তো তোমার দশমিক কে হবে না, পূর্ণ সংখ্যায় একটা আসবে, হয় 606 আসবে নাহলে 607 আসবে। তো যেহেতু সেটা 607-এর কাছাকাছি যাচ্ছে না, 606 দশমিক সামথিং এসছে, 606.06 এরকম এসছে, তার জন্য আমি এটা 606 নিয়ে নিয়েছি। তাহলে পূর্ণ তরঙ্গের মধ্যে কি বললাম আমি, একটা পূর্ণ তরঙ্গ মানে সেক্ষেত্রে একটা ঘনীভবন আর একটা তনুভবন। তাহলে এখানে কটা তনুভবন আছে আর কটা ঘনীভবন আছে, এত সংখ্যকই আছে, তাই না? তাহলে এখানে লিখে নাও, অতএব ঘনীভবনের সংখ্যা সমান 606টি হবে। এটাই হলো তোমার অ্যান্সার, ঠিক আছে। সিমিলারলি তোমাকে যদি বলতো তনুভবনের সংখ্যা কত, তাও কিন্তু তোমার 606টি হতো। তার কারণ আমি আরেকবার বলে দিই, এইটা ধরো একটা ঘনীভবন, তারপরে আস্তে আস্তে তনুভবন, তারপরে আবারও ঘনীভবন, আবার আস্তে তনুভবন। তো এইখানে দেখতে পাচ্ছ এইখান থেকে এত দূর, এইটা কিন্তু একটা ল্যামডা, একটা পূর্ণ তরঙ্গ, ঠিক আছে। আর একটা পূর্ণ তরঙ্গের মধ্যে থাকছে কি, একটা ঘনীভবন একটা তনুভবন, ঠিক আছে। তো সেই জন্য আমি ব্যাপারটা প্রথম থেকেই বলে এসেছি, আর একবারও শব্দ তরঙ্গ দিয়ে বুঝিয়ে দিলাম, এটা তো এমনি তরঙ্গ ছিল, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল মোটামুটি 3 দাগের কোশ্চেনটা। এইভাবেই তোমরা করবে, তাহলেই হয়ে যাবে। এইবার আসি আমরা 4 দাগের কোশ্চেনে। 4 দাগের কোশ্চেন কি বলেছে, বলেছে একটি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 4 × 10⁻⁵ সেমি এবং তরঙ্গ বেগ 3 × 10⁻10 সেমি/সেকেন্ড হলে কম্পাঙ্ক কত? খুবই সোজা অঙ্ক। 1 সেমি দূরত্বে মধ্যে কতগুলি পূর্ণ তরঙ্গ উৎপন্ন হবে? ঠিক আগের মতন অঙ্ক। এখানে তোমাকে কি বলে দিল, এখানে বলে দিল যে কম্পাঙ্ক, ওই তরঙ্গটার তরঙ্গ দৈর্ঘ্য বলে দিয়েছে। তাহলে 4 দাগের কোশ্চেনে তরঙ্গ দৈর্ঘ্য কত বলা আছে, ল্যামডা দেওয়া আছে 4 × 10⁻⁵ সেন্টিমিটারে দেওয়া আছে, আর বেগ বলা আছে কত, 3 × 10⁻10 সেন্টিমিটার/সেকেন্ড। এটা বলা ছিল বেগ, 10⁻10 সেমি/সেকেন্ড। এবার এখানে কি বের করতে হবে, আমাকে কম্পাঙ্ক বের করতে হবে। প্রথমত কম্পাঙ্ক বের করে নাও, n = জিজ্ঞাসা, তারপরে লেন্থ 1 সেমি দেওয়া ছিল, সেই 1 সেমির মধ্যে কতগুলো ল্যামডা থাকবে। তো যাই হোক, আমরা যেটা জানি, আমরা জানি কি না, v = n ল্যামডা। তাহলে n = কি হবে না, v/ল্যামডা। মান বসিয়ে দাও, v এর মান 3 × 10⁻10 আছে, আর এটার মান 4 × 10⁻⁵ এই গেল তোমার মোটামুটি ভ্যালুগুলো। এবার এটাকে জাস্ট ক্যালকুলেট করতে হবে, আর কিচ্ছু নাই। আমি ক্যালকুলেট করে দেখছি, এটা ক্যালকুলেট করে তোমার মোটামুটি যে ভ্যালুটা আসলো সেটা হলো 7.5 × 10⁻14 হার্জ, ঠিক আছে। এটা গেল একটা অ্যান্সার। এবার আর একটা উত্তর দিয়েছে, সেটা হচ্ছে 1 সেমি দৈর্ঘ্যে এরকম কতগুলো তরঙ্গ, পূর্ণ তরঙ্গ থাকবে, তাই বলেছে কতগুলি পূর্ণ তরঙ্গ উৎপন্ন হবে। তো এটা কিভাবে করব, দেখো এখানে আমার তো ল্যামডা দেওয়া আছে, মানে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, আর টোটাল লেন্থটা কত বলেছে, 1 সেমি। তাহলে লেখো 1 সেমি দৈর্ঘ্যের মধ্যে পূর্ণ তরঙ্গের সংখ্যা কত হবে, 1 সেন্টিমিটার উপরে থাকলো, আর নিচে 4 × 10⁻⁵ এটা চলে গেল। ব্যাস, এটা ক্যালকুলেট করলেই তোমার হয়ে গেল। এবং এটা যদি তুমি ক্যালকুলেট করো, তাহলে তোমার মোটামুটি যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে 25,000 এতটি, ঠিক আছে। তো আশা করছি বোঝাতে পেরেছি। আগের অঙ্কটার মতনই, এটা ঠিক আগের অঙ্কটার মতো। তো এবার চলে আসি 5 দাগের কোশ্চেন। 5 দাগের কোশ্চেন কি বললো, জলের মধ্যে 200 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট সুশলাকা থেকে নির্গত শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত? জলে শব্দের বেগ 1.5 কিমি/সেকেন্ড।
এই কোশ্চেনটা একটু একটু ইউনিট চেঞ্জ করার ব্যাপার আছে, আদার্স একই, বাকিগুলো সব একই, শুধু একটা ইউনিট চেঞ্জ করতে হবে আর কিচ্ছু নেই। তো এখানে 4 দাগের কোশ্চেন হয়ে গেল। এবার 5 দাগে এখানে এন বলা আছে কত না 200 হার্জ, 200 হার্জ, আর ভিটা বলা আছে কত 1.5 কিমি পার সেকেন্ড বলা আছে, কিমি পার আওয়ার নয় কিন্তু, কিমি পার সেকেন্ড। তো এটাকে কি করতে হবে, আমাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। তো এটা খুবই সোজা, কিমিকে মিটার করে দাও তাহলেই হয়ে যাবে। তাহলে এটা 1.5 ইন্টু 10⁻³ এটা করলেই হয়ে গেল। এটা কিসে আসলো, এই ভ্যালুটা আসলো আমার মিটার পার সেকেন্ডে। কিলোমিটার থেকে মিটারে যেতে গেলে কত 1000 দিয়ে গুণ করতে হয়, তাহলেই হয়ে গেল। আর এবার আমাকে বের করতে হবে কি না তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তুমি এন জানো, ভি জানো, তরঙ্গ দৈর্ঘ্য খুব সহজেই বের করতে পারবে। তাহলে ল্যামডা ইকুয়াল টু জিজ্ঞাসা, তাহলে আমরা জানি কি জানি যে ভি ইকুয়াল টু এন ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়াল টু কত ভি বাই এন, ভি এর মান বসিয়ে দাও, ভি এর মান হচ্ছে এটা 1.5 ইন্টু 10⁻³ আর এটার মান হচ্ছে তোমার 200। জাস্ট এবার এটাকে ক্যালকুলেট করে নাও, তাহলে তোমার অ্যান্সার কিন্তু বেরিয়ে যাবে। এবং এটাকে ক্যালকুলেট করার পর তোমার যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 7.5 মিটারে আসবে। ঠিক আছে, তো এই গেল মোটামুটি 5 দাগের কোশ্চেনটা, আর কিন্তু তেমন কিছু নেই। এরপরে 6 দাগের কোশ্চেন কি বলেছে, বলেছে কোনো তরঙ্গের দৈর্ঘ্য 1 সেমি এবং পর্যায়কাল 1/100 সেকেন্ড হলে তরঙ্গটির বেগ কত। এটাও ভালো কোশ্চেন, একবারে বেসিক অঙ্কগুলো আজকে করা হচ্ছে। তবে এর পরবর্তী পার্টে আমরা আরো হাই লেভেলের অঙ্ক যেগুলো আছে সেটে সেগুলো করব। তো এখানে কি বললো, এখানে বললো তোমার তরঙ্গ দৈর্ঘ্য বলা আছে 6 দাগের কোশ্চেন, ল্যামডা বলা আছে কত, ল্যামডা বলা আছে তোমার দেখো 1 সেন্টিমিটার, আর টাইম পিরিয়ডটা বলা আছে 1/100 সেকেন্ড। ঠিক আছে, আর বের করতে হবে কি, বের করতে হবে তোমার তরঙ্গ বেগ ভি ইকুয়াল টু বের করতে হবে। তো এই ক্ষেত্রে আগে যে ভি ইকুয়াল টু এন ল্যামডা এই যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যাবে, অথবা তুমি যদি চেঞ্জ নাও করো তাহলে এন ইকুয়াল টু তোমরা কি জানো, এন ইকুয়াল টু জানো 1/t। তাহলে এন এর মান বের করে নাও 1/100, তাই না, টি এর মান 1/100, তাহলে এটা কত হবে না 100 হার্জ। একবারে সহজ করে দিলাম। তারপরে তোমরা জানো ভি ইকুয়াল টু এন ল্যামডা, তাহলে বা ভি ইকুয়াল টু এন এর মান 100 আর ল্যামডার মান 1, তাহলে ভি ইকুয়াল টু 100 সেমি পার সেকেন্ড, কিন্তু যেহেতু এইটা সেমিতে আছে তাই সেমি পার সেকেন্ড হবে। ঠিক আছে, হয়ে গেল 6 দাগের কোশ্চেন কমপ্লিট। এবার 7 দাগের কোশ্চেন বলেছে কি, সমুদ্রের একটি ঢেউ এর দৈর্ঘ্য 2 মিটার এবং গতিবেগ 18 কিমি পার ঘন্টা। 100 মিটার দূরত্বের মধ্যে কতগুলি তরঙ্গ শীর্ষ থাকবে, কত সময়ে তরঙ্গ ওই দূরত্ব অতিক্রম করবে। ভালো কোশ্চেন এটা। এবার তরঙ্গ শীর্ষ দিয়েছে, তরঙ্গ শীর্ষ আর তরঙ্গ পাদও, এই দুটো কথা তোমরা কিন্তু শুনে থাকবে যে একটা তরঙ্গের, এই তো তরঙ্গ, আমি যদি এটা তরঙ্গ ধরি তাহলে এইটা একটা তরঙ্গ শীর্ষ, এটা একটা তরঙ্গ শীর্ষ, আর ঠিক নিচে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় একটা তরঙ্গ পাদ। ঠিক আছে, এখান থেকে এতদূর যদি ধরি এইটুকু একটা ল্যামডা, তাহলে এইখান থেকে এইটুকুন আসতে গিয়ে দেখো একটা শীর্ষ পাচ্ছি আর একটা পাদও পাচ্ছি, তাই না, একটা পাদ আর একটা শীর্ষ। তো যাই হোক, একটা তরঙ্গ দৈর্ঘ্যে কটা তরঙ্গ শীর্ষ থাকে না, একটা তরঙ্গ শীর্ষ আর একটা তরঙ্গ পাদ। তাহলে এখানে বলেছে সমুদ্রের ঢেউয়ের দৈর্ঘ্য, ওইটাই অ্যাকচুয়ালি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 7 নম্বর কোশ্চেন। ল্যামডা দেওয়া আছে কত না 2 মিটার। ঠিক আছে, 2 মিটার, আর গতিবেগ ভি বলা আছে তোমার 18 কিমি পার ঘন্টা। এইখানটাই ব্যাপার, 18 কিমি পার ঘন্টাকে তোমাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। এটা কিভাবে করে আমরা সবাই জানি, 18কে গুণ করতে হবে 5/18 দিয়ে,
তাহলে এটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে, এবং 18 কেটে গিয়ে তোমার 5 মিটার পার সেকেন্ড দাঁড়ালো বেগ। বেগ পেয়ে গেলে এবার তোমাকে কি বের করতে বলেছে, দেখো এখানে ল্যামডা দেওয়া ছিল, ঠিক আছে, ল্যামডা দেওয়া ছিল আর বেগও পেয়ে গেলে। তাহলে এবার তোমাকে কি বের করতে হবে, কতগুলি তরঙ্গ শীর্ষ থাকবে কত মিটারের মধ্যে, 100 মিটারের মধ্যে। তাহলে প্রথমত তোমাকে 100 মিটারে কটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হচ্ছে সেটা তোমাকে দেখে নিতে হবে। তাহলে 100 মিটার দৈর্ঘ্যে পূর্ণ তরঙ্গের সংখ্যা কি হবে, এখানে 100টা বসে গেল টোটাল লেন্থ, তাকে ল্যামডা দিয়ে ভাগ করতে হবে, এবং সেটা করলে হচ্ছে কত না 50টি। তাহলে 50টি হলো পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য। পঞ্চাশটি হলো পূর্ণ তরঙ্গের সংখ্যা, ঠিক আছে। আর একটা জিনিস বের করতে দিয়েছে যে এই 100 মিটার পথ অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে নির্ণেয় সময়, এটাকে যদি টি বলি, বলো এস ইকুয়াল টু ভিটি একটা ফর্মুলা পেয়েছিলে, এস ইকুয়াল টু ভিটি, তাহলে টি ইকুয়াল টু এস বাই ভি, তাই না। তাহলে এস হচ্ছে দূরত্বটা উপরে হবে আর নিচে বেগটা হবে, সরি, তাহলে দূরত্ব 100 আর বেগটা হচ্ছে তোমার কত না 5, তাহলে 20 সেকেন্ড। এই গেল তোমার মোটামুটি 7 দাগের কোশ্চেন, ঠিক আছে। এইবার 8 দাগের কোশ্চেনে চলে আসো। বলেছে একটি শব্দ তরঙ্গের দৈর্ঘ্য 2 মিটার 6 সেকেন্ড সময়ে কতগুলি পূর্ণ তরঙ্গের সৃষ্টি হবে, শব্দের বেগ দেওয়া আছে 330 মিটার পার সেকেন্ড। খুবই ভালো কোশ্চেন। আটের দাগের কোশ্চেন কি বলা আছে, বলা আছে না তরঙ্গের দৈর্ঘ্য ল্যামডা দেওয়া আছে 2 মিটার, শব্দের বেগ দেওয়া আছে কত 330 মিটার পার সেকেন্ড, আর বলেছে 6 সেকেন্ড সময় কতগুলি পূর্ণ তরঙ্গের সৃষ্টি হবে। তো প্রথমত আমি ল্যামডা এন বের করে নিই, তারপরে এটাকে 6 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তাহলে আমরা জানি ভি ইকুয়াল টু এন ল্যামডা, তাহলে এন ইকুয়াল টু ভি বাই ল্যামডা। ভি এর মান বসাও 330 আর ল্যামডা হচ্ছে 2, এটাকে জাস্ট কাটাকাটি করলেই হয়ে যাবে, তাই না। কাটাকাটি করলে তোমার কত হচ্ছে 165 এরকম হচ্ছে। তাও একবার করে দিচ্ছি, 2 1 2, 6 2 12, 5 2 10, 165 এটা হচ্ছে আমার হার জেককে বেরিয়ে গেল কি কম্পাঙ্ক। এবার কম্পাঙ্কের ডেফিনেশন তোমরা সবাই পড়েছো, কি বলেছে কম্পাঙ্কের ডেফিনেশনে, 1 সেকেন্ডে যতগুলি পূর্ণ তরঙ্গের সৃষ্টি হয়, বা পূর্ণ তরঙ্গ বললেই এখানে যেহেতু তরঙ্গ পড়ছি, পূর্ণ তরঙ্গের সৃষ্টি হয় সেটাই হচ্ছে কম্পাঙ্ক। তাহলে এইটা 165টা তরঙ্গ কত সেকেন্ডে সৃষ্টি হয়েছে না 1 সেকেন্ডে, তাহলে 6 সেকেন্ডে কত হবে, এটাকে 6 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তাহলে দেখো 6 সেকেন্ড সময়ে সৃষ্ট পূর্ণ তরঙ্গের সংখ্যা সমান 6 ইন্টু 165, গুণ করো 5 6 30 0, আর থাকলো 3 6 6 36, 39, হাত থাকলো 3 6 6 990টি। এই গেল তোমার 8 দাগের কোশ্চেন, উত্তর একবারে সম্পূর্ণ মিলে গেছে। তারপরে কি বলেছে 9 দাগের কোশ্চেনটা, দুটি সুশলাকার কম্পাঙ্ক যথাক্রমে 200 হার্জ এবং 300 হার্জ, ঠিক আছে, বায়ুতে এদের দ্বারা উৎপন্ন শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত হবে। ভালো কোশ্চেন। তাহলে দুটো কম্পাঙ্ক যাদের কিসের দেওয়া ছিল না, তাদের কম্পাঙ্কের গুলো বলা আছে, এবং বায়ুতে উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত বের করতে বলেছে। এবার দেখো যেহেতু বায়ুতে উৎপন্ন শব্দ বলেছে, তাহলে শব্দ কিন্তু বায়ুতে একটা নির্দিষ্ট বেগেই যায়, তাই না, সেই বেগটা প্রায় 333 বা 330 এরকম কাছাকাছি হয়। তাহলে এখানে দুই ক্ষেত্রে শব্দের বেগটা কিন্তু একই হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি যে কম্পাঙ্কের কথাই বলি, 200 বলি বা 300 বলি, দুটো ক্ষেত্রে শব্দের বেগ কিন্তু একই হবে, তাই না, শব্দের বেগ আমার একই হবে। তাহলে এবং বেগটা কেন একই হবে, তার কারণ যদি তরঙ্গ দৈর্ঘ্য
যদি কম্পাঙ্ক বেড়ে যায় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য এমনভাবে কমে যাবে যাতে করে আলটিমেট এই যে ভি ইকুয়াল টু এন ল্যামডা, এই এন আর ল্যামডার গুণফলটা আলটিমেট কনস্ট্যান্ট হয়, এমনভাবে হবে। তো যাই হোক, আমি করে দিচ্ছি অঙ্কটা। দেখো, আমরা জানি ভি ইকুয়াল টু এন ল্যামডা, তাহলে ল্যামডার অনুপাত বের করতে হবে। ল্যামডা ইকুয়াল টু কি হবে না, ভি বাই এন। ঠিক আছে, দুটো ক্ষেত্রেই কিন্তু আমার তরঙ্গ দৈর্ঘ্যের দুটো ক্ষেত্রেই শব্দের বেগটা একই হবে। তাহলে দেয়ারফর আমি করি ল্যামডা ওয়ান বাই ল্যামডা টু যদি করি, তাহলে এখানে হবে ভি বাই এন ওয়ান ভি বাই এন টু, এরকম হবে। তাহলে ল্যামডা ওয়ান বাই ল্যামডা টু এটা করলে এটা উল্টে যাবে, ভি কেটে যাবে, এন টু বাই এন ওয়ান হবে। এবার তুমি জাস্ট মানটা বসাও, তাহলে হয়ে যাবে। প্রথম মানটা ছিল 200, ল্যামডা ওয়ান বাই ল্যামডা টু ইজ ইকুয়াল টু, ওপরে চলে যাবে, দেখো এন টু আছে তাহলে 300 আর নিচে হয়ে যাবে 200। এবার জাস্ট তোমাকে কাটাকাটি করে দাও, তাহলে হয়ে যাবে। তাহলে 3:2, দুটো শূন্য কেটে যাবে, 3:2, এটা হয়ে গেল উত্তর। আশা করি এই জায়গাটা বোঝাতে পেরেছে যে কেন দুই ক্ষেত্রেই বেগটা একই হলো। শব্দের বেগ বায়ুতে বলেছে, তাহলে এই ক্ষেত্রে তো আর আলাদা বেগ হতে পারে না। সুস্বলাকে আমি যতই কম্পাঙ্ক চেঞ্জ করি সেক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যটাও এমনভাবে চেঞ্জ হয়ে যাবে যাতে করে তাদের বেগটা একই থাকে। তো একটা সাইডের যে 9টা অঙ্ক ছিল সেটা আজকের ভিডিওতে কমপ্লিট করা হলো। পরবর্তীতে আমরা 10-এর দাগ থেকে শুরু করে আবারও বেশ কিছু অঙ্ক করব। আজকে এই পর্যন্ত থাকলো। সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ, শুভরাত্রি।